তাহলে একটা এলাকার কোনো উন্নয়ন হবে না যতক্ষণ পর্যন্ত ওই এলাকার প্রশাসকবৃন্দ আন্তরিকতার সাথে এই এলাকার উন্নয়নের কাজ করবেন। আর এলাকার প্রশাসকবৃন্দ কাজ করবেন এইভাবে, যেমন আমেরিকার একটা উদাহরণ দিয়েছি। আমেরিকার প্রেসিডেন্ট যখন গভর্নমেন্টে আসে তখন তার ফেডারেল গভর্নমেন্টকে 4000 লোক মানে তার প্রশাসনিক কর্মকর্তা নিয়ে তিনি বসেন। উনি চলে গেলে 4000 লোক কিন্তু চলে যায়। তা 4000 লোককে নিয়ে আসেন একটা মাত্র কারণে, তাহলে এই যে ওই গভর্নমেন্টের কার্যক্রম এবং তাদের চিন্তা চেতনা এবং তাদের প্রোগ্রাম বাস্তবায়ন করার জন্য ওই 4000 লোক কার্যক্রম করে সারা জুড়ে। আমাদের দেশে সেরকম কোনো সিস্টেম নেই। আমাদের দেশের সিস্টেম আছে আমাদের প্রশাসন। আমরা প্রত্যাশা করব সেই প্রশাসন সেই দায়িত্ব নেবেন এবং তারা সেই কাজটি করবেন। এবং গভর্নমেন্টের আমাদের তারেক সাহেবের এই যত কার্যক্রম আপনারা দেখেছেন, তার মধ্যে তো অনেক কার্যক্রমের কথা দেখা গেছে। বাস্তবায়নের মধ্যে যেন আমরা কৃষক কার্ডের কাজ করেছি, তাতে কৃষকরা স্বল্প মূল্যে বীজ, সার, কীটনাশক পাবেন এবং বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষাবাদের সুযোগ পাবেন এবং তাদের কি কি গভর্নমেন্টের সকল সুযোগ সুবিধা তারা সেখান থেকে পাবেন। আমরা ফ্যামিলি কার্ড করেছি আমাদের অবহেলিত নারীদের ক্ষমতায়িত করা এবং সমাজে প্রতিষ্ঠিত করা এবং স্বাবলম্বী করা, এই জন্য করেছি। শিক্ষাকে তিনি গুরুত্ব দিয়ে তিনি করেছেন। মহিলাদের সবার ডিগ্রি পর্যন্ত লেখাপড়া অবৈতনিক করেছেন এবং উপবৃত্তির টাকা পাবেন। 10,000 টাকা পর্যন্ত কৃষকের ঋণের সুদ সহ করা হয়েছে এবং 10,000 টাকা পর্যন্ত কৃষকের মানে গ্রামে গঞ্জে মানুষের যারা কিস্তি দিবেন মানে এনজিওর কিস্তি, সে টাকাও তিনি বহন করবেন, সরকার বহন করবেন। সরকার বহন করবেন ইমাম মুয়াজ্জিনদের সম্মানিত করার জন্য তিনি চেষ্টা করেছেন এবং সে টাকা দিয়েছেন সরকারভাবে। এই প্রথম বাংলাদেশে এই প্রথম ইমাম মুয়াজ্জিনদের মূল্যায়ন করা হয়েছে এবং ধর্মীয় যেসব মানে পুরোহিতগণ আছেন বা পাদ্রী আছেন তাদেরকে সেভাবে সম্মানিত করা হয়েছে। এছাড়া আমাদের সরকারের প্রধান তারেক রহমান সাহেব মূলত যেসব কাজ করেছেন তা কিছুটা উল্লেখ করেছি, তাই এরকম পরিসরে উল্লেখ করা সম্ভব নয়। পরিসরে বলবো তিনি করেছেন, তিনি সিঙ্গাপুর স্বাধীন হয়েছে। সেই সিঙ্গাপুর এখন কোথায়, আমরা কোথায়? পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মানে পার ক্যাপিটা ইনকামের দেশ হলো সিঙ্গাপুর এখন বর্তমানে। এখন 1 নম্বর হলো লুক্সেমবার্গ। আর আমরা কোথায় আছি? কাজে চেতনা বিক্রি করতে করতে আমরা চেতনা বিক্রি করে নিজেরা বিক্রি হয়ে গেছি। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। এখানে বিদেশে পাচার করেছে আর কাজ করেছে, সেই সম্পদ বঞ্চিত হলো। তারেক সাহেব বলেছেন আমি বিদ্যুতের ভর্তুকি দেবো, 36,000 কোটি টাকা বিদ্যুৎ ভর্তুকি দিয়েছেন। তারপরে যে এই দেশের টাকা এই দেশের মানুষ থেকে আপনাদের একটা কথা বলি, আমাদের দেশের তেলের লাইন এক একটা পেট্রোল পাম্পে 2 কিলোমিটার, 3 কিলোমিটার, 5 কিলোমিটার মতো ছাড়িয়ে গেছে। আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ এই সমস্যার সমাধান করবো। 3 দিনের মধ্যে তেলের লাইন নেই। 3 দিনের মধ্যে তেল কি আমরা প্লেনে করে নিয়ে আসছি না রাকেটে করে নিয়ে আসছি? এই তেল এই দেশে ছিল। আর্টিফিশিয়াল ক্রাইসিস তৈরি করে কিছু কিছু দুষ্ট মানুষ সমাজকে ক্ষতি করার জন্য, সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য, এই দেশের মানুষকে ক্ষতি করার জন্য মূলত তারা এই কাজগুলো করে থাকে। আমি সাংবাদিকের কাছে বলতে চাই, আপনারা এই দায়িত্ব নিয়ে এই সরকার আমাদের তারেক রহমান সাহেবের সরকারের কার্যক্রম দেখবেন, প্রায় 100টা মতন কার্যক্রম তিনি হাতে নিয়েছেন। 100টা মতন কার্যক্রম, যেখানে যে আপনি যে কোনো ডিপার্টমেন্ট ধরেন, প্রত্যেকটা ডিপার্টমেন্টে কম বেশি কাজ আছে, আপনি খোঁজ নিয়ে দেখবেন। সেটা বগুড়ার জন্য না, নির্দিষ্ট পলিসি লেভেলের কাজ আছে। কাজে এই কাজগুলো তিনি করতে চান, আর এই কাজ করতে চাওয়ার জন্য তার মূল কাজটা দায়িত্ব পালন করবে আমরা সেখানে আজকের উপরে এই উপরে না নিচে ওরা যে মিটিং করেছি, যে মিটিংটায় আমরা সবাই শপথ নিয়েছি বরগুনাকে আমাদের নিজেদের জেলা মনে করে এটিকে উন্নয়ন করবো। এটা আপনাদের অবগতির জন্য জানাচ্ছি। সরকারি কর্মকর্তা সবাই শপথ নিয়েছে আমরা এই এলাকাকে উন্নয়ন করব। আমরা বরগুনা জেলাকে একটা মডেল জেলা করতে চাই। বরগুনা জেলাকে আমি বলছি শুধু টার্গেট বা আমার বরগুনা, মাথার মধ্যে আছে বরগুনা, বাড়ি বরগুনা, কিন্তু সমগ্র উপকূলকে নিয়ে আমরা একটা মন্ত্রণালয় যা করার জন্য দাবি জানিয়েছি মাননীয় প্রধানমন্ত্রীকে। মাননীয় প্রধানমন্ত্রী এর ব্যাপারে কাজ করছেন, পার্লামেন্টে কোনো না বললেও তিনি কাজ করছেন। আমি তার কাছে ছোট করে বলেছি যে পার্বত্য একটা মন্ত্রণালয় আছে 3টে উপজেলা নিয়ে, আমাদের কক্সবাজার থেকে শুরু করে একবার এই থেকে সাতক্ষীরা পর্যন্ত সবই উপজেলা আমাদের সাগরে পারে। আমরা বিরাট সম্পদ দিতে পারি। আমাদের এইরকম 2টা গভর্নমেন্ট এই দেশে 2টা দেশের মানুষের বাঁচিয়ে রাখার সম্পদ আমাদের উপকূলে আছে। আমরা সেই পরিমাণ রেভিনিউ দিতে পারি। আমাদের 8টা ক্ষেত্র আছে যেখানে এক্সপ্লোর করতে পারি, 8টা ক্ষেত্র, তা আমরা করি নেই। আমরা এগুলো সব করতে চাই। তার মধ্যে আরেকটা ক্ষেত্র যোগ হয়েছে আজকে এখানে বসে, আমার মনে ছিল না, চোরাচালান যদি রোধ করি বিশাল পরিমাণ টাকা এখানে রেভিনিউ সেভ হবে, আমাদের বিশাল পরিমাণ টাকা, দেশি ইন্ডাস্ট্রি দাঁড়াবে, আমাদের প্রোডাকশন মানে লাইন সক্ষমতা বাড়বে।
কাজে এই 8টা প্রোডাকশনের মধ্যে আমি বলি প্রজেক্টের মধ্যে একটা হলে আমরা ইকোনমিক জোন করতে পারি। নাম্বার 1 ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা হাজার লক্ষ লক্ষ মানুষকে কাজ দিতে পারি। ঢাকা থেকে, রংপুর থেকে, দিনাজপুর, গাইবান্ধ থেকে লোক আসবে আমাদের এখানে কাজ করতে। আমরা পারি এটা করতে, ইনশাল্লাহ আমরা করবো, আপনারা সহযোগিতা করেন। নাম্বার 2 হলো আমরা বিদ্যুৎ তৈরি করতে পারি, এই যে উইন্ড মিল বলে এটাকে, যে বাতাস আসে সেটা দিয়ে আমরা বিদ্যুৎ তৈরি করতে পারি। নাম্বার 3 হলো আমরা পর্যটন করতে পারি। আমরা এটা করতে পারি, এটা সম্ভব সুন্দরবন থেকে কক্সবাজার পর্যন্ত। এবং এটা এখানে আমাদের সকল মানুষ, আমাদের এই বেল্টের সকল মানুষ এখানে কাজ করতে পারে। আমরা ডিপ সি পোর্ট করতে পারি। ভবিষ্যতে ইনশাল্লাহ হবে, আমি বাইসে না থাকলে হবে ইনশাল্লাহ। আপনারা দেখবেন, আপনারা নিজের দেখে যাবেন। আপনার সবার বয়স কম আছে আমার তুলনায়, আমি মনে করি। আমার বয়স কিন্তু 72, আপনার সাথে কত বয়স, নিশ্চয়ই আপনারা এইটা দেখবেন ইনশাল্লাহ। 4 নম্বর হলো আমরা ফিশ ধরতে পারি, সংরক্ষণ করতে পারি এবং তার প্রসেসিং করতে পারি, এক্সপোর্ট করতে পারি। পাথরঘাটা থেকে 8টা ব্যাংক থেকে এলসি হয়, যে পাথরঘাটায় মানুষ 5,000 টাকা জোগাড় করে আমাকে দিতে পারে আশ্বিন মাসে। সেইখানে এখন হ্যাঁ জি, সেখানে 27টা বড় করে আছে। পাথরঘাটার কথা বলছি, আপনারই তো শোনা বাদ গেছে কিছু। আচ্ছা, তো এই যে হয়েছে, আমরা এগুলো কাজ করতে পারি। আমরা এক্সপ্লোর করতে পারি কি গ্যাস, আমরা এই কি বলে এই যে বাই করতে পারি, এটা সম্ভব। আমাদের এই সম্পদ আছে, আমরা এই কার্যক্রম আমরা করতে পারি। এরপর কি বাদ গেল কি কোনো কিছু? একটা টিম আসবে আগামী সপ্তাহে। আমরা তালতলি, পাথরঘাটা এবং এই সাউথে আমরা জায়গা সম্ভাব্যতা জরিপ করতে বলেছি, পাঠাইছি অলরেডি। তারা আসবে, এই পিডিএমের সাথে দেখা করে গেছে, আমি বলেছি। আর প্রত্যেকটা ক্ষেত্রে কম বেশি কিছু কাজ করছি। এর মধ্যে কিছু ডেভেলপমেন্টের কাজ আমাদের করা দরকার, সেটা আমি বলেছি। যেমন আমাদের একটা কৃষি বিশ্ববিদ্যালয় হোক বা টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় হোক, আমাদের মেডিকেল কলেজ হোক, আমাদের মানে মৎস্য গবেষণা এবং উন্নয়ন কেন্দ্র হোক এখানে। তারপর আমরা প্রাকৃতিক দুর্যোগের কারণে যে কারণে আমরা মানে অসুবিধায় পড়ি, সে তার একটা প্রতিষ্ঠান বা একটা শাখা হোক। যেমন ধরেন আমরা কি বলে যে ইনফরমেশন দেয়, ওটা জিওলজিক্যাল ইনফরমেশন, মেটিওরোলজিক্যাল ইনফরমেশন, আবহাওয়া অফিস, সেটা আমরা করতে চাই এখানে। আমরা টেলিফোনের তার নিতে চাই, তার তো নিতে পারবো না। আমরা ওয়ারলেস সিজন আমরা 150 কিলোমিটার বা 200 কিলোমিটার পর্যন্ত আমরা ই করতে পারি। আমরা সাগরে মাছ ধরে, দেখেন আমরা সচরাচর মাছ ধরি, এত মানুষের সবাই অধিকাংশ মানুষের মাছ ধরতে, একটাও মেকানিজ বোট নাই, একটাও নেই, বগুড়া জেলায় নেই একটাও। আমি জানি না পাশের জেলায় পটুয়াখালীতে আছে কিনা আমি জানি না। তো আমাদের একটা মেকানিজ বোট নাই। আমরা এই কুয়াকাটাকে পর্যটন করতে পারি। আমরা এই 2-3 দিন আগে আমি লোকজনের সাথে বসি, কুয়াকাটার লোকজন আসছিল এবং এই ব্যাপারে একটা প্রোগ্রাম করি। এখানে 4 লেনের একটা রাস্তা বানিয়ে বলছি, মাননীয় মন্ত্রী বলেছেন, আপনারা শুনছেন কিনা জানি না। আবার এদিকে 4 লেনের রাস্তা আমরা করবো, এখানে তো 4 লেন করবো, এখানে 4 লেন করবো, টার্গেট আছে। এই সকল কাজের জন্য আপনি মনে করেন আমি বসে আছি তা কিন্তু না। আমি পার্লামেন্টের প্রধানমন্ত্রীর পিছনে বসে কাগজ লিখতেই থাকি, এটা সত্যি কথাই। এবং কাগজ লিখে সকল মন্ত্রীকে দেই, সকল মন্ত্রীদের আবার লিখিয়ে আবার কাগজে রাখি, আবার পাঠিয়ে দিই ততক্ষণ জায়গায়। এখন পর্যন্ত আমি একদম পিএস নিতে পারি না, নিব খুব শীঘ্রই, নিলে আপনাদের কাজ অনেক তরল হবে। আমি যা জানি না, যেমন সাংবাদিকরাই আমাকে এখানে বলেছেন যে উপকূলীয় জেলাগুলোকে নিয়ে একটা মন্ত্রণালয় করা যায় কিনা, এটা সাংবাদিকদের কাছে শোনা, আমার নিজের জ্ঞান বুদ্ধি মন্ত্রণালয় না পারলে এটা একটা যদি ডেভেলপমেন্ট অথরিটি করা হয় এখন এইগুলোকে নিয়ে, তাতেও আমরা বরাদ্দ আনতে পারবো। আমরা এই যে টাকা আনছি ইতিমধ্যে অনেক টাকা আলহামদুলিল্লাহ পাবো। আমরা ওয়াটারের জন্য টাকা আনছি, পাবো। এই যে জজ সাহেব, পিপি সাহেব যে কথা বলছি সেগুলো আমি অলরেডি রেখে নিয়ে আসছি, সব টাইপ টিপ করে নিয়ে গেছে। আমি এর আগে লিখিয়ে নিয়ে আসছি, সেজন্য বলছি আপনি এগুলো রেখে দেন। আমি ওনাকে বলিনি যে এগুলো সব আমি করাই ফেলেছি। ওনার গরজ আছে, এই গরজটা গরজে মানুষ, আমি আমার গরজে মানুষ দরকার। এরপরে যেসব জায়গায় যেসব কাজ করার দরকার বলে আপনারা মনে করেন, ডিজি সাহেব কিন্তু আমাকে অনেক ইনফরমেশন দিয়েছেন, অনেক কাগজ পাঠিয়েছেন। আমি কিন্তু প্রত্যেকটা কাগজই কাজ করি, কিন্তু যতই কাজ থাকবে না, আমি এত সময়, আমার সময় কম আছে, কিন্তু আমি কাজগুলো করি। এই জন্য আমার কিন্তু ঘুমের অসুবিধা। কালকে রাত্রেও কিন্তু আমি এখানে 2টার সময় সিভিল সার্জন সাহেব রাখছি, মানে কে জানা হয়েছে। তারপর আমার ব্লাড চেক করেছে, আবার প্রেশার দেখেছে, ইসিজি করেছে, কিন্তু রাত 2টার সময়। আমি কিন্তু 5টার সময় উঠছি, আমি 3 ঘন্টা ঘুমেছি না, এরপর সারাদিন এরকম থাকবো। তা আমার তো অসুখ হইতেই পারে। মানুষ পৃথিবী থেকে চলে যাবে, কিন্তু মানুষ কিছু করে গেলাম, একজন মানুষের জন্য আমার জন্য দোয়া করে, আমি হ্যাপি হব। একজন মানুষ, আমি একজন মানুষের জন্য করবো। আমি সরকারি কর্মকর্তা সবাইকে অনুরোধ করতে চাই, আপনারা কিন্তু সবাই একজন মানুষের করবেন। আমি সাংবাদিকদের সাথে একই সাথে কথা বলছি। আমরা আজকে মাদক নিয়ে কথা বলেছি, আপনারা সেই একটা কমিটি করবে, এখানে সবাই শিক্ষিত মানুষ এবং সবাই এই দেশে যা শিক্ষা আছে সেই শিক্ষা সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত।
আমি বিনয়ের সাথে বলতে চাই সকল কাছে, আমরা উদ্যোগ নেব বরগুনা জেলাকে একটা মডেল জেলা করতে। আমরা প্রথম টার্গেটই ধরছি মাদক নির্মূল আমরা করতে পারবো না, এমন জায়গায় নিয়ে আসবো মাদকের ব্যাপারে যেন মানে আর একটা মানুষ নতুন জেনারেশন যারা আসবে তারা যেন মাদক নিয়ে এত না করে। কিশোরবাদীদের উৎখাত করার চেষ্টা করেছি, এইখান থেকে চোরাচালান হচ্ছে তা বন্ধ করার চেষ্টা করবো ইনশাল্লাহ, এবং অন্যান্য কাজ যেগুলো আছে আইন শৃঙ্খলার সাথে জড়িত তার সকল কাজগুলো আমরা অ্যাড্রেস করার চেষ্টা করেছি। আজকে এরকম একটা মিটিং 2 ঘন্টায় হয় না, উচিত না, করা উচিত না। এরকম একটা মিটিং সকালে শুরু করলে সন্ধ্যা বন্ধ করতে হয়, দুপুরে লাঞ্চ সহ। আজকে এই যে আমাদের কাশ্মীর সাহেবের অনুরোধে একটা লাঞ্চের ব্যবস্থা করেছে, ওয়ার্কিং লাঞ্চ, কিন্তু সব মনে রাখি কিন্তু, আচ্ছা ওয়ার্কিং লাঞ্চ সবাই কিন্তু বিশ্বাস করে খায়েন। একটা কেক খায়েন যদি, তাহলে বিশ্বাস করবেন যেটা এই কেকটা এই দেশে এই এলাকার উন্নয়নের জন্য খাইছেন আপনারা, এটা বিশ্বাস। আচ্ছা প্যাকেট খাবেন না কিন্তু, পানি খেয়ে। তো এই কাজ আমরা করতে চাই। আরো যদি কোনো পরামর্শ আপনাদের থাকে আপনারা করেন। নজরুল ইসলাম মোল্লা সাহেব একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন, আমাদের অনেক মানুষ সাংবাদিক হয় এবং অপসাংবাদিকতা করে, এই দায়িত্ব কিন্তু আপনাদের। আমি সাংবাদিকের কাছে অনুরোধ করতে চাই, এই দায়িত্ব কিন্তু আপনাদের। এই এলাকাটা ধরেন আমি নুরুল ইসলাম খুব খারাপ ধরে দিলাম, লিখলেন আপনারা, আমি নুরুল ইসলাম শেষ হয়ে যাওয়ার পরে আরেকজন নুরুল ইসলাম তো আপনারা জোগাড় করতে পারেন না, করেন না, একজন করার পরে একজন সরান, তা তো নাই। আপনারা সবার খারাপ বলে না, ভালোটা বলেন। আপনি যদি আপনার আমার দোষটা বা আরেকজনের দোষ যদি লুকিয়ে রাখেন, কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোষ লুকিয়ে রাখবেন। এটা কিন্তু এটা একটা হাদিস আছে আমাদের, সহি হাদিস। এটা কাজে আপনারা দোষ ত্রুটির ঊর্ধ্বে কোনো মানুষ নেই, আমাদের কর্মকর্তাদের সকলেই দোষ আছে, সকলেই ত্রুটি বিচ্যুতি আছে। আমরা তাদের চেষ্টা করবো ভালো গুণটাকে সামনে নিয়ে আসতে, ভালো গুণটাকে সামনে নিয়ে আসতে, সেই চেষ্টাটা আমরা করবো। আমি যদি সুস্থ হই, আমি একটু উদাহরণ দিয়েছি, একজন মানুষ হিসেবে আমার কেশাগ্র থেকে নখগ্র মতো একজন সব মিলিয়ে যদি সুস্থ থাকে, আমি একজন সুস্থ মানুষ। আমার কিডনি নেই, আমার লিভার নেই, আমার হার্টের একটা অংশ নষ্ট, আমার ধরেন রেনাল সিস্টেমটা কাজ করে না, বা রেসপিরেটরি সিস্টেম কাজ করে না, অ্যানিমেন্টারি সিস্টেম কাজ করে না। আমি সিস্টেমগুলো ইংলিশ বাংলা গিয়ে আবার বলবো আপনাদের, এই কাজ করে না, আমি তো সুস্থ মানুষ না। ভাই কাটাবেন না, কিন্তু আমি সুস্থ মানুষ না। আমার একটা ফোড়া হলেও আমি সুস্থ মানুষ না, আমার জ্বর আসতে পারে। কাজে সুস্থ হওয়ার জন্য আমরা চেষ্টা করব। আমরা এখানে আমরা সবাই মিলে একটা কমিটি করেছি, 2টা কমিটি করেছি। একটা কমিটি হলো বাস্তবায়নের জন্য, সরকারি কর্মকর্তারা সবাই থাকেন না, তার জন্য যাতে থাকেন তার জন্য উনি একটা চিঠি দেবেন, পরবর্তীতে থাকাটা নিশ্চিত আমরা করার চেষ্টা করবো। আমি নিজেও করার চেষ্টা করবো যাতে ওনারা সবাই থাকেন। আর অনেকে ডিপার্টমেন্টে পটুয়ালি থাকেন, অন্যান্য জায়গায় থাকেন, আর প্রয়োজনের সময় পাওয়া যায় না, যাতে পাওয়া যায় সেটা করব। ডেভেলপমেন্ট ওয়ার্কের ক্ষেত্রে একটা কথা বলতে চাই, ডেভেলপমেন্ট ওয়ার্ক আমাদের নিম্নমানের, এটা উন্নত মানের করার আমরা চেষ্টা করবো। কষ্ট করে টাকাই না, সেই টাকা ব্রিফকেস করে নিয়ে যাবেন, সেটা কিন্তু কেউ চায় না। এখানে এই কথাই আসছে, এরকমের কথা এরকম না, সবাই বলেন এরকম কথা না, এটা কেউ চায় না। কাজে এই কাজটা আমরা করব যাতে ডেভেলপমেন্ট ওয়ার্কটা রিয়েলি হয়, তাতে আমাদের যে ডেভেলপমেন্ট ওয়ার্ক আমি ইনশাল্লাহ আনতে পারবো। নজরুল ইসলাম সাহেব আছেন আমার পাশে, এই ওয়ালিউল্লাহ সাহেব আছেন, 3 জন খাটলে আমরা বরগুনাকে একবার রিয়েলি একটা বড় জন্য না, আমরা অনেক ডেভেলপমেন্ট আনতে পারবো ইনশাল্লাহ। আপনারা যদি আমাদের পাশে সহযোগিতা করেন। এই জন্য সাংবাদিকদের ভূমিকা কিন্তু অনেক। সাংবাদিক যদি অফিসে যান, ওসি সাহেবের জ্বালা দেন, আপনারা যদি অমুক সাহেবের জ্বালা দেন, তমুক সাহেবের জ্বালা দেন, এর ডিস্টার্ব করেন, বেচারা যাবে কোথায়, মানে ডিস্টার্ব করেন। এটা নজরুল ইসলাম মোল্লা সাহেব বলতে গেছেন, আপনারা করেন, এটা আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি আপনারা করেন না, আমি বিশ্বাস করি আপনারা ভালোর জন্য চেষ্টা করেন। আর আমি এগুলো বিশ্বাস করি, এই আমার বিরুদ্ধে বহু লেখালেখি হয়েছে, আমি নির্বাচনের আগে বহু চেষ্টা করেছি যে কে লেখে এইটা ভাই কেউ আছেন, এই হিসেবে মিটিংয়ে বলছি, ওই আইন শৃঙ্খলা কমিটির মিটিংয়ে বলছি, সব মিটিংয়ে বলছি, পাথরঘাটা.com, তারপর বরগুনার প্রতিবাদ, বরিশালের প্রতিবাদ, নানান জাতীয় জায়গাতে থেকে লেখা হয়েছে আমার বিরুদ্ধে, অনেক লেখা। আমি বিরক্ত হয়েছি, কষ্ট পাইছি, দুঃখ পাইছি, যন্ত্রণা পাইছি, মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে, অনেক মানুষ। তারা বলছে আর এই লোকটা এত খারাপ, তারা ভোট দেবো। শেষ পর্যন্ত আমি এমপি হয়েছি, কিন্তু আমি সেই লোক না। খুঁজতে একজনের ধরা পড়ছে, তার বাড়িও পাথরঘাটা। কারণ সেই লোক কি না তা আমি এখন মতো জানি না। যদি সেই লোক হয় তাই আইনে আওতায় আনা উচিত। আপনাদের দায়িত্ব আমি আপনাদের দিলাম। এই এলাকায় কিন্তু মানুষ খুব বেশি তৈরি হবে না, অল্প মানুষ তৈরি হবে, তাদের লালন পালন করার দায়িত্ব কিন্তু সাংবাদিক আপনাদের। এলাকার উন্নয়ন কিন্তু ডিপেন্ড করে আপনাদের উপরে। আপনারা যদি আমার দোষ আছে আপনি খুঁজে বাই করেন, আর আমার গুণটা আপনি দেখবেন না, আপনার গুণটা বলেন, দেখবেন দোষ ঢাকিয়ে দেবে। দোষের পরিমাণ 10, গুণের পরিমাণ 90 গুণ আপনারা দেখবেন না, 10টা দোষ দেখবেন। হইতে পারে আমি একটা হিউম্যান বিং, কাজে আমি সে নয়, শুধু এনিবডি যারা যেখানে আছে এলাকার কাজ করতে চায়, আপনারা তাদের পাশে দাঁড়ায়, আমি আপনাদের সাথে আছি। আপনাদের সকল সহযোগিতা আমি করতে চাই এবং আমি করব। আমি কমিটেড নিজের কাছে নিজে, আপনাদের কাছে কিনা। আর একটা জিনিস বলি, নিজের কাছে নিজে আর একটা জিনিস বলি, আমি
অন্যায় নিজে আগে করি নাই, আর এখন করতে চাই না। জীবনের শেষ প্রান্ত, 72 বছর বয়স, আমি বর্মার জন্য যদি কিছু করতে পারি, সামান্য কিছু, একজন মানুষের জন্য উপকার করতে পারি, যদি সম্ভব হয় আমার পক্ষে, আমি করে যেতে চাই। আপনারা আমার পাশে থাকবেন সেই প্রত্যাশা করে কর্মকর্তাবৃন্দ দায়িত্ব নেবেন, এবং আমি আপনাদের পাশে আছি। কোনো বিপদে আপদে যে কোনো সময় আপনারা আমাকে পাবেন, সেই মানে আপনাদের সেই প্রতিশ্রুতি দিয়ে। এবং আমাদের বিএনপি নেতৃবৃন্দ যারা আছেন তাদের একটা কথা বলবো, গভর্নমেন্টের বয়সের মাত্র কিন্তু 2.5 মাস, এরপর কিন্তু 48 মাস গভর্নমেন্টের বয়স আছে, 58 মাস আছে না, 57.5 মাস, 57.5 মাস গভর্নমেন্ট আছে। আমরা যদি মনে করি এই গভর্নমেন্টকে আমরা এখনই আমরা পাইলাম না কেন, যদি আপনারা মনে করেন, সেই করা কিন্তু আপনারা মনে করেন না। আমার পাশে এই যে আমার অলিউল্লাহ ভাই আছেন, তিনি 2-1 যত আমার সাথে কথা বলেছেন, এলাকার উন্নয়নের ব্যাপারে কথা বলেছেন। আমি তাকেও সহযোগিতা করতে চাই। উনি অন্য দলের হইতে পারে, অসুবিধা নেই, কোনো সমস্যা নেই। এলাকার উন্নয়নের জন্য কাজ করলে আমি থাকবোই তার পাশে, ইনশাল্লাহ আপনারা পাবেন। আমি আপনাদের সকলের শুভ মঙ্গল এবং বরগুনাবাসীর মঙ্গল এবং বরগুনার রিয়েল ডেভেলপমেন্ট নিশ্চিত হোক, এই প্রত্যাশা করে সাংবাদিকদের সকল সহযোগিতা প্রত্যাশা করে আমার বক্তব্য এবং আজকে মিটিং এখানে শেষ করার জন্য অনুরোধ করছি জেলা প্রশাসনের মধ্যে। প্রশ্ন করবেন? জি। প্রথমত হচ্ছে যে সারা বাংলাদেশে আমাদের উপকূল জেলে প্রায় 14,20,000-এর মতো জেলে নিবন্ধিত আছে, যার ভিতরে প্রায় 50,000 বরগুনাতে আছে। তো এইটা 8-9 বছরে এই জেলে কাঠগুলো নিবন্ধিত হয়েছে, এবং এই বছরের যে ব্যবধানে, এত বছরের ব্যবধানে অনেকেই এই পেশায় নাই, এবং প্রকৃত যারা জেলে তারা ওই নিবন্ধনের আওতায় নেই। যার জেলেদের যে সহায়তা দেওয়ার ক্ষেত্রে যারা পেশায় নাই তারাই সহায়তাটা নেয়, যারা প্রকৃত জেলে তারা নিতে পারছেন না। সেই ক্ষেত্রে এই সরকারের কি এইটাকে কি হালনাগাদ করা? একটা জিনিস জানি না, তার তো কিছু উত্তর নাই, আছে নাকি? এখন এটা খুব শীঘ্রই হালনাগাদ হয়ে যাবে ইনশাল্লাহ। ধন্যবাদ। আরেকটা বিষয় আছে যে আপনিও বলছেন, আমাদের জেলা পরিষদ প্রশাসক মহোদয় বলছে, এটার সাথে আমরাও একমত যে অপসাংবাদিকতার যে বিষয়টা, সেটা বরগুনা প্রেস ক্লাবের পক্ষ থেকে এর আগেও আমরা তথ্য মন্ত্রণালয়ে আমরা দিয়েছিলাম যে বার কাউন্সিলের আদলে প্রেস কাউন্সিলকে শক্তিশালী করা এবং এখানে সাংবাদিকদের একটি নিবন্ধনের ব্যবস্থা করা সরকারের পক্ষ থেকে, এবং যে অনিবন্ধিত যে অনলাইন যেগুলো দিয়ে আপনিও সাফার হয়েছেন, সেইটা কি সরকার বন্ধ করবে কিনা? এই জায়গাটায় কি আসলে আপনাদের এটা একটা জটিল বিষয়, কাজ চলছে না তা নয়। একটা রিয়েল এখন কিন্তু আমরা একটা যে যুগে বাস করি, সেটা কিন্তু ইনফরমেশন টেকনোলজির যুগে বাস করি। প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা সময় একটা ইনফরমেশন টেকনোলজির মধ্যে হাইওয়েতে আছে, যে কোনো মানুষ এনি টাইম। আমি এখানে বসে কথা বলছি, সেই কথার একটা লাইন, একটা জায়গা, একটা আপনি ছাড়িয়ে দিলেন যে এই হইতে পারে, এটা হইতে পারে। সকল মানুষ কিন্তু চেষ্টা করছি একটা স্ট্রিমলাইন করে রিয়েল যাতে ইনফরমেশন মানুষের দিতে পারে। ইতিমধ্যেই আমরা ওরিয়েন্টেশন যখন করছি, তখন মাননীয় তথ্যমন্ত্রী আমাদের ওনাকে বলেছি কথা বলার জন্য, এবং এই ব্যাপার নিয়ে আমি 2-3 বার তার সাথে বলেছি এবং তার সাথে আলাদা মিটিং করেছি, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছি স্ট্রিমলাইন যে করার জন্য রিয়েল সংবাদ করতে পারে এবং মানুষের সমস্যা তুলে ধরতে পারে। এবং একটা কথা, আমি এখানে বসে আমার একটা পারপাস থাকতে পারে না? আপনারা কথা বলেন না, ওনারও একটা পারপাস থাকতে পারে, ওনারও একটা পারপাস থাকতে পারে। আমার জীবনের ছোট্ট একটা গল্প বলি। একদিন আমি এমপি, সেরকম সময় আমি একটা আওয়ামী লীগের কোনো একটা অনুষ্ঠানে আমি গেছি, বিয়ে দাওয়াতে, আমার আত্মীয় বিয়ে দাওয়াতে আমি গেছি। গিয়ে আমার 2জন সাংবাদিক বসা, 2-3 জন লোক বসা, তারা এমন একটা বিষয় উত্থাপন করলো, করার পরে আলোচনা করে খুব বাহবা বানিয়েছে। তখন আমাকে চিনে না, মানে চিনে না তো। আমি তো বললাম যে আচ্ছা, এই যে কাজটা করলেন, এটা কি আপনারা, এটা বলে ইন্টেলেকচুয়াল কারাপশন, মানে বুদ্ধিভিত্তিক দুর্বৃত্তায়ন। আমি যে আপনারা যে কাজটা করছেন বা যা বললেন, আলোচনা করলেন, আমি শুনলাম, আপনারা কি একটা ইন্টেলেকচুয়াল কারাপশনের কাজ করেন নাই? তো উনি মানে একটু আমতাম তো আমাকে দেখে, মানে কেউ আমাকে 2-1জন চিনে, হ্যাঁ আমি সব আপনার কখন আসছেন ইত্যাদি। আমি বলছি আমি আপনার পাশে টেবিলে বসে শুনছি, আপনারা যে কাজ করছেন এই কাজটা ঠিক হয়েছে আপনাদের? আচ্ছা, আমরা কাজ করছি একটা দেশের বিপক্ষে কাজ, এই বাংলাদেশের বিপক্ষে একটা কাজ একজন করছে। সেই সাংবাদিকের নাম বলতে পারি, বললে কোনো অসুবিধা নেই। মোজাম্মেল বাবু এখন জেলে আছে বর্তমানে। সেই মোজাম্মেল বাবু কথা উত্থাপন করেছিল, আমি সেই দিন থেকে তার নাম শুনেছি। আমি তার কার্ড দিচ্ছি, আপনি করেন কি ভাই? আমি সাংবাদিকতা করি, সাংবাদিক একটা কার্ড দেন তো আমাকে, আমি এমপি, আমার কাজে লাগবে আপনাকে, আপনার দিয়ে ভালো কাজ করার উদ্দেশ্যে। এই জন্য তখন থেকে আমি তাকে চিনি। সেই লোক মোজাম্মেল বাবুর সম্পর্কে কিছু বলতে না, ব্যক্তি কারোর সাথে আমার কোনো এভিডেন্স নেই, কিন্তু কাজটা করছেন পারপাসলি এগেইনস্ট অফ দ্য কান্ট্রি।
আমরা আরেকটু বরগুনা যে সেই কারণে দেশের আপনার মুখ আমি আছে শেষ প্রশ্ন নিতে চাই আপনাদের একজনের কাছ থেকে। না, আমি একটু যে আরেকটু বিষয় ইয়ে আছে যে আমরা যখন কৃষকরা স্যার জি কৃষকরা আমরা এখানে যে প্রোগ্রামে ছিল আমাদের এখানে পিপি মহোদয় থেকে অনেকেই বলছে বরগুনা বিভিন্ন দপ্তরের যে দুর্নীতি, আমরা যখন সংবাদ করতে বা নিউজ করতে যাই তো যখন ওই দপ্তরের প্রধানের বক্তব্য লাগে তারা তখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দয় দিয়ে আমাদের সাংবাদিকদের তারা সাক্ষাৎকার দেন না। এমনও কর্মকর্তা আছেন বরগুনাতে তিনি জয়েন আর কোনো প্রশ্ন আছে? শুনছি, আমি শুনছি, উত্তর দেবো। আর কোনো? হ্যাঁ বলেন। হ্যাঁ একটা এই আর কথা বলেন না। সবগুলো বেরিবাদ উঁচুকরণের নামে চায়না পাকা রাস্তাগুলো কাঁচা করেছে, 2-3 ফিট উঁচু করেছে, 52 কিলোমিটার, এরকম 52 কিলোমিটার। এই বেল্টের মানুষগুলো এই আচ্ছা কথা বলতে হবে না, আমি এই কথার উত্তর দিচ্ছি, আমি উত্তর দিচ্ছি দুইটা কথারই। একটা হলো প্রথমত হলো দুর্নীতি যাতে না হয় তার চেষ্টাটা আমরা করব। দ্বিতীয়ত হলো দুর্নীতির ব্যাপারে আপনি কথা বললেন, একটা লোক অসুবিধায় পড়লো, সে অসুবিধায় পড়ার পরে তারপর কী হলো? ওই লোকই তো আমরা এখানে থাকলো, আমরা করলেন কি? করতে পারলেন না কিছু। আমরা চেষ্টা করব দুর্নীতির ব্যাপারে আমরা যাতে দুর্নীতি না হয়। এই পৃথিবীর জন্মলগ্ন থেকে মানুষ বক্তৃতা ছিটেছে, বুঝলেন না? কোটি কোটি ট্রিলিয়ন গ্যালন বক্তৃতা দিছে, কিন্তু মানুষের দুর্নীতি ধরি এটা ফিরান দেয় না। এই ফিরান দেয় না, এটা একটা স্মরণীয় পর্যায়ে আমরা নিয়ে আসবো। আমি মনে করি না বরগুনায় কোনো দুর্নীতিবাজ কর্মকর্তা আছে, আমি বিশ্বাসই করি না। বিশ্বাস করি বরগুনায় যে কর্মকর্তা আছে তারা চায় বাংলাদেশের ডেভেলপমেন্ট এবং সৎ জীবনযাপন করতে। আমরা সহযোগিতা করবো, পারবো না? আমরা কি পারবো না? আপনাদেরও সহযোগিতা। আচ্ছা আমি কথা শেষ নাই, আর কথা বল না, ওনার প্রশ্ন জবাব দিই নাকি? আচ্ছা ওনার প্রশ্ন 54 কিলোমিটার। আর একটা প্রশ্ন করেন, একটা এই হাফ হিসেব করুন না। আচ্ছা আপনি এই দুইটা আপনি করবেন না, এই তো এই আপনি আর আপনি দুইটা করবেন। আচ্ছা ওনার কথা বলি না, ওনার কথা উত্তর দিয়ে নেই। ওনার 54 কিলোমিটার রাস্তা, এটা আমি শুনলাম এখন। ইনশাল্লাহ এই ব্যাপারে আপনার কার্যকরী পদক্ষেপ নেবে, ব্যাপারে কোনো সন্দেহ নাই। ইনশাল্লাহ এটা আমাকে মনে করে দিতে হবে, এটা দায়িত্ব আমি না জেলা পরিষদের চেয়ারম্যান সাহেব বললাম, আন্তঃমন্ত্রণালয়ের একটা সিদ্ধান্ত, আমি এটা করবো। হ্যাঁ সেটা করাবো, ওভারলেপিং কাজটা আমার, আমি করাবো। ওভারলেপিং হয়েছে, ম্যাপে দেখায় হয়ে গেছে, কিন্তু ওইটা প্র্যাকটিক্যালি কিন্তু ওইটা 5 ফুট হয়ে গেছে। আপনি বলেন। বলতে হবে এটাকে আমরা সাধুবাদ জানাই। এই বিষয়টা আপনার তরফ থেকে যদি রুল ভাই কিন্তু বলেছেন অনেক কথা, সেই কথা কিন্তু আপনি অনেক ব্যস্ততার বেড়ে কিন্তু আমরা পাইনি, যে কারণে মানুষের কাছে এই মেসেজটা যাওয়া দরকার। এই কম্বাইন্ড যে রিপোর্টটা যাচ্ছে ইতিমধ্যে যে আছে এর অন্তত মাসে একটা যেন ভালোভাবে ভিডিও বক্তব্য যেন পুরোটা আপনি তো দেশ নিয়ে করেন, কিন্তু এই জেলার না থ্যাংক ইউ সো মাচ, আমরা করবো ইনশাল্লাহ। আমরা কাজ করেছি, আর শুনেন আপনাদের ডি সাহেব অনেক ইনিশিয়েটিভ নিয়েছেন, এটা আপনাদের জানার জন্য বলি। এইখানে একটা প্রযুক্তি বিশ্ববিদ্যালয় করার আমরা চেষ্টা করছি, আমরা মেডিকেল কলেজ করার চেষ্টা করছি, টেক্সটাইল ইউনিভার্সিটি মানে টেক্সটাইল কলেজ করার জন্য চেষ্টা করছি, আর মৎস্য গবেষণার জন্য যে হাবটা সেইটা বরগুনা হোক সেটার জন্য চেষ্টা করছি। এগুলো কিন্তু সব মানে অনুমোদন করাই এনে রাখছি, করাইয়ে কাজ করছি আমরা। বিশেষ করে আমি এই নদীটার মানে এই ভাঙ্গন রোধের জন্য কাজ করেছি, এবং এখানে ভাঙ্গন রোধের জন্য যে কাজ করা দরকার সেটা কাজ করেছি, এই রোডের জন্য কাজ করেছি, এই রোডের জন্য কাজ করেছি, পুরোটায় 4 লেন করার জন্য কাজ করেছি। এগুলো অলরেডি করা ডান। এবং আর কি করেছি তা যদি আমার তৌহিদ আমাকে বলে তাহলে আমি অ্যাসিস্ট করতে পারবো। আপনাদের এখানে যা যা করা দরকার বলে আমি মনে করছি তা কিন্তু আমার এই যে পিপি সাহেব বলেছেন সেটা করেছি। আচ্ছা ব্রিজের জন্য আমরা চেষ্টা করছি, এই যে এখানে ব্রিজটা দিয়েছি, এই যে কি জানো এই ব্রিজ পায়রা ব্রিজ, আর এই যে এই ব্রিজটা এই যে বিষখালী এইটা দিয়েছি। এই কানেকশনটা করতে চাই কুয়াকাটা থেকে শুরু করে একদম এই যে ইয়ে পর্যন্ত মোংলা পর্যন্ত, যশোর মোংলা এই কানেকশনটা করতে চাই। এই ব্যাপারে এই করিডোরটা করতে চাই, এই কারণে মাছ আমাদের যাতে বাইরে যায়, স্বাবলম্বী হয়, সেই কাজ আমি করা শুরু করেছি। আর ডিপসি পোর্টের জন্য আমি চেষ্টা করছি, সেটা ডিপসি পোর্টের জন্য চেষ্টা করছি, পর্যটনের জন্য চেষ্টা করছি,
ওই উইন মিলের জন্য চেষ্টা করছি, সেই মিটিং আছে, সেই মিটিং আমি ইনশাল্লাহ আল্লাহ দিবা চাই আগামীকাল কি করবো বিদেশিদের সাথে, আগামীকালকে উইন মিল করার জন্য চেষ্টা করবো, চাইনিজ আছে 3-4টা পার্টির সাথে আমি কালকে মিটিং করবো, তারপরে নিজে যা হয় তাহলে আমি প্রধানমন্ত্রীর কাছে যাবো। তারপরে ধরেন এইখানে পর্যটন করার জন্য চেষ্টা করছি, পর্যটন মন্ত্রীর সাথে কথা বলছি, তিনি এগিয়ে করেছেন, তারে নিয়ে আসবো, আমি 2-3 জন মন্ত্রী নিয়ে আসবো একসাথে, তাই নিয়ে আমি আসবো। আর আপনাকে বলে রাখি মাননীয় প্রধানমন্ত্রীকে বরগুনা নিয়ে আসবো আগামী নভেম্বর মাসে ইনশাল্লাহ, বলে রাখছি। আচ্ছা, আর কি স্কুল কলেজগুলো এলাকায় করেছি, এটা আমার নিজ এলাকার মধ্যে করেছি, আমি তার জন্য করবো। আচ্ছা, আমি এটা করা যায় আপনি আসলে উত্তর দিয়েছেন ব্রিজটা, জি আমাদের কাছে মানে আপনার কাছে আমাদের জোর দাবি, কারণ হচ্ছে বরগুনা উন্নত বরগুনা না, অনুন্নত বরগুনা। আপনি চিফ হুইপ হয়েছেন, আমাদের গর্ব আমরা মনে করি। এক্ষেত্রে আপনার কাছে আমাদের বিনীত অনুরোধ, এই পায়রা এবং আপনার এই যে বিষখেলি, এই 2টা ব্রিজ যদি আপনি দেওয়ার ব্যবস্থা করেন, তাহলে যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে এবং আজীবন আপনি বরগুনার গর্ব হয়ে থাকবেন বলে আমি বিশ্বাস করি। পাশাপাশি আমি আর কথা বলতে না, এই কথাই শেষ করতে চাই। আচ্ছা, 2টা ব্রিজের জন্যই অলরেডি ডিউ লেটার দিয়া মন্ত্রী যারা শোনেন, এই পিপি সাহেব, 2টা ব্রিজের জন্য ডিউ লেটার দিচ্ছে আলাদাভাবে, মন্ত্রীদের লেখা আনছি। এই ব্রিজটা টেকনিক্যাল, মানে এই ব্রিজটা অনেক বড়, এটা হওয়া ঝামেলা, এই জন্য উনি বলেছেন এইটা আলাদাভাবে করা লাগবে। এই বড় ব্রিজটা, এই ব্রিজটা 2 কিলোমিটারের মধ্যে, 2 না 2.5 কিলোমিটার করছি, 2.5 কিলোমিটার করছি এই ব্রিজটা, এটার মধ্যে পড়ে। আর এইটা প্রায় 5.5 কিলোমিটার পরে এয়ারপোর্ট সহ এটা করছি। আমি মনে করি বসে আছি 5.5 কিলোমিটার মতো এয়ারপোর্ট সহ পড়ে। দৃশ্যমান দেখতে চাই। হ্যাঁ, এটা শোনেন ভাই, একটা কথা বলি, একটা গাছ লাগাবার পরে 7 বছর পরে কিন্তু নারকেল হয়। এই নারকেল গাছের কথাই বললাম, যেটা আপনারা সহজে বুঝবেন। আমি চেষ্টা করে গেলাম, এই কাগজ থাকবে, আমি যদি পারলাম না, এটা নাম্বার পড়ে থাকবে, কাজ থাকবে। হ্যাঁ, আচ্ছা, সেটা বাস্তবায়নের জন্য জেলা প্রশাসক মানে এই জেলা পরিষদের প্রশাসক সাহেবের দায়িত্ব আছে, উনি দায়িত্ব আছে। আর এইগুলা রেজুলেশন নিয়ে কিন্তু উনি আমার কাছে পাঠান, আমি বলছি আপনি পাঠান, আমি এই কাজগুলো করবো। স্যার এটা জেলা প্রশাসক সম্মেলনে গিয়েছে এবং স্যার এটা ওয়ার্কিং পেপারে অন্তর্ভুক্ত হয়েছে এবং মন্ত্রী মহোদয় স্যার সম্মতি দিয়েছে। ওই শুনছেন আপনারা, মানে এটা ওয়ার্কিং পেপার তৈরি হয়েছে, মন্ত্রী মহোদয় সম্মত দিয়েছেন, উপস্থাপন করছেন জেলা প্রশাসক। এটা খাটাখাটনি চলছে কিন্তু, দেন আমরা পাল ভাই আবার জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে আমাদের ছোট ছোট জেলার মধ্যে আমাদের বরগুনা অনেক ছোট ছোট জায়গা আছে, সেক্ষেত্রে আমাদের এই ফান্ডটা বরগুনায় আসার ক্ষেত্রে আপনি আচ্ছা, ফান্ডটা আমি এটা একটা কথা বলি, আমাদের এনজিওর প্রশ্ন আসছে, এনজিওরা ফান্ড আনলে সেই ফান্ড যে কোথায় যায় আল্লাহ রাব্বুল আলামিন জানে, আর এনজিওরা জানে, সেই ফান্ড আমি জানি না। আপনি এনজিওর ব্যাপারে একটু খোঁজখবর দিয়ে রাখেন তো, দিয়ে আমাকে বললেন এনজিওর ব্যাপারে, কারণ এনজিওতে যে পরিমাণ টাকা আছে সেই টাকা দিয়ে এবারে বরগুনা যদি টাকা ঠিকমতো ইউটিলাইজ হতো, আমি মনে করি 1-1.5 ফিট 2 ফিট উঁচু হইতে পারতো বরগুনা, এই শুধু টাকা দিয়ে মিশিয়ে রাখলে। আমি ধারণা করি, আমি জানি না যে এটা সঠিক বলছি কি না, আমি জানি যে টাকাটা এনজিওর মাধ্যমে আসে, মূলত এনজিওর মাধ্যমে এই জলবায়ু প্রকল্পের টাকাটা আসবে মূলত, আমি যা ধারণা করি। যদি গভর্নমেন্টের তরফ থেকে কোনো কিছু টাকা থাকে, আপনি বললেন, আপনার ডিসিশন যদি আমাকে বলেন বা কোনো পদ্ধতি যদি আগান, আমি সেটা এগিয়ে দেবো ইনশাল্লাহ। আর আমি এগিয়ে দিয়েছি, এই কাগজ আমি আপনাদের নেক্সট মিটিং তো এই কথা বলে আপনাদের সকলের সহযোগিতা করে, বিশেষ করে সাংবাদিক ভাইরা আপনাদের সহযোগিতা চাই, সাংবাদিক ভাইরা আপনাদের সহযোগিতা চাই। এমন কথা একটু জোরে গান, কি চাই? আপনি জোরে গান, কি চাই? আপনারা করেন, আপনারা করলেই কেবল বরগুনাটা দাঁড়াবে, আপনারা যারা যদি না করেন বরগুনা দাঁড়াবে না। আচ্ছা, সাবেক সভাপতি কই এবার সোহেলের মন্ত্রণালয়ের কথা বলছে। আচ্ছা, এর মধ্যে যে সিভিল সার্জন মন্ত্রণালয় আমি বক্তৃতা দিতে পারবেন না। আমি স্যার আপনার কথাতে আপনার কথাতে একটু যোগ করছি, কাউকে অ্যাড্রেস করলাম না, আমি 10 সেকেন্ড নেব স্যার। আপনি বলেছেন যে আমি কি কারো দোয়া পাবো না, আপনার অনুরোধে বলছি। বিভিন্ন হাসপাতালে, বিশেষ করে বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আমাদের রিয়েজেন্টের কথা বললেন যে এই সমস্যাটুকু ছিল, সেই পরিস্থিতি নিয়ে স্যার আমি গত বছর আপনার সাথে দেখা করেছি। আপনি স্যার আমাকে একটা আপনার নিজের পকেট থেকে একটা আর্থিক অনুদান দিয়েছেন। আমি মানে যেহেতু স্বাস্থ্যের কথা আসেনি, আমি বলতে চাইও নাই, যেহেতু আমি এই লোক সম্বোধন করতে পারলাম না। আপনি ওই যে রিয়েজেন্ট কিনে যে সমস্ত রোগীদের আমরা পরীক্ষা করিয়েছি,
তাদের সবার দোয়া স্যার আপনার সাথে আছে। হ্যাঁ, এটা একটা বড় জিনিস। আরেকটা জিনিস হলো আরেকটা জিনিস যে স্যার ডেঙ্গি আজকে এই বছরে আমাদের 90 জন আক্রান্ত হয়েছে, তার থেকে সবাই সুস্থ হয়ে বাড়ি গিয়েছে, আমাদের নিয়ন্ত্রণে আছে। আমি আচ্ছা, ডেঙ্গির এখন কথা আরেকটা- বলছি। আরেকটা স্যার একটু- আমি second সুজন না। ভাই, আপনি শেষ করে দিন, আমি নাহলে 10 এখন আবার second। স্বাস্থ্য নিয়ে শুরু হয়ে আপনি যাবে। না, স্বাস্থ্য নিয়ে শুরু করুন না। আমি 10 সেকেন্ড। আর হামের ব্যাপারে স্যার, হাম আমাদের নিয়ন্ত্রণে আছে, ডেঙ্গি নিয়ন্ত্রণে আছে, ডায়রিয়া নিয়ন্ত্রণে আছে। আপনি স্যার স্যার এখন কিন্তু আমরা যেটা বলছি স্যার, আমরা চেষ্টা করছি, আমাদের সাথে চিকিৎসক দরকার। আপনি স্যার এই আমি চিকিৎসক চিকিৎসা আনবো। আমাদের যে সিভিল সার্জন সাহেব যে 10 সেকেন্ড আছে, অনেক বড় 10 সেকেন্ড, এটা কোনো ছোট 10 সেকেন্ড না। কাজে এই বড় 10 সেকেন্ডে একটা বিষয়, সেটা হইলো যে তত্ত্বাবধায়ক আপনার না নাকি? না স্যার, আলাদা আলাদা। আলাদা। আচ্ছা, সেটার পর দেখবো। তা আপনারা শুনলেন তো, হাম নিয়ন্ত্রণে আছে, এপিসেন্টার এখন আগে ডেঙ্গুর এপিসেন্টার ছিল এই বরগুনাটা। আসবে স্যার আপকামিং। আচ্ছা, আমরা আসবে না ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আমরা ব্যক্তিগতভাবে টাকা দিচ্ছি, আবার একটা ফাউন্ডেশন, নুরুল ইসলাম ফাউন্ডেশন আমার নাম দিয়ে, তাতে আমরা ঔষধ পাঠাইছি, মেশিন পাঠাইছি, তারপর লোক অ্যাওয়ারনেসের জন্য পাঠাইছি। আপনারা সবাই ভালো থাকেন, চেষ্টা করি সবাই মিলা, আমরা চেষ্টা করবো কিনা সেটা বলেন, সবাই মিলে চেষ্টা করবো ইনশাল্লাহ বরগুনাকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।